বেশ কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে ট্রাম্প ইমপিচড হতে পারেন। গতকালকে মার্কিন সেনেটে একটা প্রস্তাব এসছে, সেটা হচ্ছে আমাদের মালিককে ইমপিচড করা হবে। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সমস্ত অভিযোগ হচ্ছে অকাট্য, এবং তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ একেবারে রেডি করে সেনেটে দাখিল করা হয়েছে। এখন নিউ ইয়র্ক টাইমস একটা লিখেছে, ট্রাম্প ইমপিচড, বিকাম থার্ড প্রেসিডেন্ট টু ফেস ট্রায়াল ইন সেনেট। দ্য নিউ ইয়র্ক টাইমস। আমি আরো বড় করে দেখাচ্ছি। ট্রাম্প ইমপিচড মানে ইমপিচমেন্টের প্রস্তাব এসছে, became third president to face trial in Senate. এখন তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সারা বিশ্বকে তিনি আমেরিকা থেকে আলাদা করে দিয়েছেন। এক হচ্ছে মাদুরোকে তুলে আনা অবৈধভাবে, একটা রাষ্ট্র প্রধানকে কোনো অনুমতি না নিয়ে তিনি তুলে আনলেন। দুই হচ্ছে ট্যারিফ ঘোষণা করে তিনি দেশের মানুষের বিপদ ডেকে আনলেন। তাদের পকেট কাটা গেল, উল্টে কোম্পানিগুলো বন্ধ হলো, বেকারত্ব বাড়লো, মূল্য বৃদ্ধি বাড়লো। থার্ড হচ্ছে ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত, যেটা কংগ্রেসের অনুমোদন ছাড়া হয় না। তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো থেকে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এটা হয় না। উনি কি করে নিলেন? আর ফোর্থ হচ্ছে ইরান যুদ্ধে একেবারে আমেরিকার অর্থনীতির সর্বনাশনী করে দিয়েছেন। 2 থেকে 2.5 ট্রিলিয়ন ধার উনি বাড়িয়ে দিয়েছেন, আরো টাকা চাইছেন। যে টাকা দেওয়া হবে কিনা সেই নিয়ে এখন আলোচনা চলছে। এগুলো কিন্তু সব প্রস্তাব গেছে, এর উপরে আলোচনা হবে, তারপর ভোটাভুটি হবে। ভোটাভুটি হওয়ার পর তারপর যদি ট্রাম্পের যদি বিরুদ্ধে যদি ভোট যায়, মানে ভোটের সংখ্যা যায়, তাহলে সোজা হোয়াইট হাউসের গেটের বাইরে তিনি হবেন 3য় নম্বর প্রেসিডেন্ট। আর যদি তার সপক্ষে হওয়ার আশা খুব কম, তার সপক্ষে যদি হয় তাহলে কোনো মতে টিকে যেতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এখানে আনন্দবাজার একটা লিখেছে, সস্তা ড্রোন ক্ষেপণাস্ত্র শত্রু বধের চেষ্টা ইরানের, জলের মতো টাকা খরচে নাবিশ্বাস আমেরিকার, 1 মাসে কার কত ক্ষতি। ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে লাভ নেই, ট্রাম্প নিজেও হিসেব করে না তার দেশ কতটা অর্থনীতি ডুবছে। আর ইরান তো এখন অস্তিত্বের লড়াই লড়ছে। ইরান বলছে যে আমি মরবো তো বটেই, কিন্তু আমি শেষ করে দিয়ে যাব। এখন তার থেকে বড় ভয়ঙ্কর যেটা একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এবং তার সপক্ষে দলিল যেটা দাখিল করা হয়েছে সেনেটে, সেটা হচ্ছে এই যুদ্ধের সময়ে তিনি আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো থেকে $1.4 বিলিয়ন তিনি কামিয়েছেন, এবং সেটাকে ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করেছেন। তার যে প্রমাণাদি সেটাও তারা দাখিল করেছে। কালকে পুরোটা একদম লাইভ হয়েছে। ওদের গণতান্ত্রিক দেশ, পুরো লাইভ হবে। আমার যেমন রাজ্যসভা লোকসভা পুরো লাইভ হয়, ওদেরও লাইভ হয়েছে। সেখান থেকে আমি বসে বসে শুনছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তা আজকে দেখবেন নিউ ইয়র্ক টাইমস অলরেডি ছেপে দিয়েছে যে তিনি তৃতীয় প্রেসিডেন্ট তিনি যদি ইমপিচড হন।
এখন ট্রাম্প কি চাইছেন? ট্রাম্প চাইছে যে ইমপিচ থেকে আমায় কোনো রকমে বাঁচতে হবে, বাঁচার একটাই রাস্তা, ইরানকে ধ্বংস করে দাও। কালকে সারা রাত ইরানের সর্বত্র বোমা ফেলেছেন। ইরান আর আমেরিকার ইসরায়েল মিলে ইরানের প্রত্যেকটা শহরে একেবারে বোমা ফেলে ধ্বংসস্তূপ করে দিয়েছেন। আজকে সকাল থেকে আবার হচ্ছে, মানে এটা 24 কে 48 ঘন্টার মধ্যে সব শেষ করে তারপর লাস্টে কি করবে জানেন তো? মাদার অফ অল বোম এটি ফেলে দিয়ে ইরানের সমস্ত ধ্বংস করে দিয়ে উনি বলবেন আমি জিতে গেছি, আমার কাজ শেষ হয়ে গেছে, ওরা শেষ হয়ে গেছে, আমায় এবার মানে জয়ী ঘোষণা করো। ঠিক এটাই করবেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। আমি আগেই বলেছিলাম ট্রাম্প কিন্তু কেটে পড়বেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। এখন কেটে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইরানকে ধ্বংস করা। কিন্তু ইরানের ভেতরে যে পাহাড়গুলো, আপনি ইরানের যদি ছবি আপনি ডাউনলোড করে একবার দেখেন, দেখবেন অদ্ভুত টেরেন, পুরো পাহাড়ে ঘেরা, মধ্যিখানে একটা মালভূমির মতো হচ্ছে ইরান। এই পাহাড়ের ভেতরে কোথায় কোথায় অস্ত্র কি লুকোনো আছে, মিসাইল লুকোনো আছে, মাদার অফ অল বোম ফেললেও সেখানে গিয়ে আঘাত করতে পারবে না। হ্যাঁ, কিছু যাবে। এখনো পর্যন্ত ৩,৫০০ মানুষ, শিশু সহ ৮ মাসের শিশু থেকে ৮৮ বছরের বৃদ্ধ সবাই মারা গেছে। ২৮,০০০ মানুষ আহত হয়েছেন। 4টে হাসপাতালে বোমা ফেলেছেন। এনারা আবার মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চলো আমরা গিয়ে মানবাধিকারের আমরা রক্ষাকর্তা, আমরা চললাম মানবাধিকার রক্ষা করতে। এই তো হচ্ছে আমাদের আমেরিকার মানবাধিকার। এই মানবাধিকারের জন্য লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন ভিয়েতনামে। মানবাধিকারের লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন এতে কি বলে আফগানিস্তানে। কোরিয়া যুদ্ধে কিন্তু হেরেছিলেন। এমন কোন ইতিহাস নেই যেখানে মানে আমাদের মালিক, মানে মালিকের যে দেশ, তারা জিতে এসছে। একমাত্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছাড়া, যেখানে সবাই তার সঙ্গে ছিল, বিশেষ করে ব্রিটেন। সেই ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন পরিষ্কার বলে দিয়েছে এটা যুদ্ধ আপনাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ নয়। এবার আপনারা শুরু করেছেন, আপনারা শেষ করবেন। এবার ট্রাম্প যুদ্ধ থেকে কি করে বেরিয়ে আসবেন সেই চক করছেন। আপাতত দেখা যাক। কিন্তু ট্রাম্পের ইমপিচমেন্ট, আমি যেটা বলেছিলাম অনেক দিন আগে থেকেই বলছি, ইমপিচমেন্ট নিশ্চিত। তাকে হোয়াইট হাউসের গেট দেখতে হবে খুব শিগগিরই। এই বিতর্কটা হোক, একটা আলোচনা হোক, আলোচনা হওয়ার পর তা ভোটাভুটি হবে। ভোটাভুটির সিদ্ধান্তে যা ফলাফল হবে তা আপনারা নিজেরাই জানতে পারবেন এবং সমস্ত পৃথিবীর কাগজ জানতে পারবে। সুতরাং তার জন্য অপেক্ষা করতে আমাদের। আর ইরান যুদ্ধ মোটামুটি এখন ট্রাম্প কেটে পড়ার জন্য রেডি হয়ে রয়েছেন। পড়বে ইসরায়েলের ঘাড়ে, আমি অস্ত্র দিচ্ছি তুমি মারো। যুদ্ধটা হবে ইসরায়েল ভার্সেস ইরান। এই হচ্ছে অবস্থা। সবাই আমি আপনাদের একটা ভিডিও দেখাই, কারণ তাহলে আমার প্রসঙ্গে ঢুকতে সুবিধা হবে। ভিডিওটা হচ্ছে আমিরাতের একজন আমিরের। তিনি কি বলছেন আগে সেটা শুনুন। Saudi has a very, very good relationship with Iran. It's the biggest buyer of Iran's oil. Very simple. Very simple. I'm not saying any secrets. Very simple. One phone call from Mr. Modi will solve the problem. And I rely too much on the Indian leadership. এবার এই খবরের সঙ্গে যোগাযোগ আছে এমন একটা খবর আপনাদের পড়ে শোনাই। আপনারা সবাই জানেন হরমুজ স্নানের এটাকে বন্ধ করার জন্য, রাস্তা বন্ধ করার জন্য ট্রাম্প অবরোধের হুঁশিয়ারি দিয়েছে।
রণতরী দিয়ে বন্ধ করে দেবেন, এবং পাল্টা ইরান হুমকি দিয়েছে। তার মানে যুদ্ধের মাত্রা আরো তীব্র হবে। আর এইখানে ট্রাম্প বলেছে যারা এখান থেকে বাণিজ্যিক তেল নিয়ে যারা যাবে তাদেরকে আমরা মারব। এখন বাণিজ্যিক তেল নিয়ে সব বিভিন্ন দেশ যায়, শুধু তো ভারত যায় না, ইউরোপের দেশও যায়, ইউকেও যায়, তারপর আরো যে সমস্ত অন্যান্য দেশগুলো সেখানেও যায়। তাহলে এই যে কোনো একটা বাণিজ্যিক জাহাজের ওপরে যদি উনি আক্রমণ করেন, তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা কি মালিক একবার ভেবে দেখেছেন? মালিক ভাবেননি। এবার আমি যে ভিডিওটা দেখালাম তার একটা তাৎপর্যপূর্ণ, এটা আজ একটা খবর বেরিয়েছে, আমির শাহ ইরানকে বৈঠকে বসাতে চায় দিল্লি। মানে আমির শাহী অনুরোধ করেছে, সেই অনুরোধের একটা ভিডিও আপনাকে আমি দেখালাম। এই ভিডিওটা রিলিজ করার পর তারপরেতে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে। আমি স্টেটমেন্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমেরিকা এবং ইরানকে এক টেবিলে বসিয়েছিল পাকিস্তান, যদিও সেই বৈঠক ব্যর্থ হয়েছে। এবার ব্রিক্সের ছাতার তলায় ওই আন্তর্জাতিক গোষ্ঠীর দুই নতুন সদস্য ইরান এবং সংযুক্ত আমির শাহীর কর্তাদের মুখোমুখি বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি। প্রস্তাবিত বৈঠকের উদ্দেশ্য পশ্চিম এশিয়ায় অশান্তি বন্ধের জন্য সূত্র সন্ধান। যদি এই বৈঠক সম্ভব হয় তাহলে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম দুপক্ষকে মুখোমুখি বসাতে পারবে ভারত। এর আগে কেউ কিন্তু মুখোমুখি বসেনি। আমির শাহীর সঙ্গে ইরানের একেবারে আদায় কাজকলায় সাপে নেউলের সম্পর্ক। এই ঘটনা যে বৈঠক শুধুমাত্র সংযুক্ত আমির শাহী এবং ইরানের মধ্যেই হবে সীমিত থাকবে না, আগামী মাসে ব্রিক্সের বিদেশমন্ত্রী বৈঠকে বসার কথা রয়েছে নয়াদিল্লি। এই বৈঠকটি হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক কর্তাদের মধ্যে, মানে মানে এর আগে ব্রিক্সের বৈঠকের আগে। আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার বিভিন্ন বিষয়, প্যালেস্তাইন, সিরিয়া, ইয়েমেন, লেবাননের চলতি পরিস্থিতি নিয়েও কথা হবে। তবে নজর থাকবে পশ্চিম এশিয়া যুদ্ধ এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপরে তার প্রভাব নিয়ে এবং ক্ষয়ক্ষতি নিয়ে। এর আগে চেষ্টা করা হলো ব্রিক্সের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরোধী বিবৃতি জারি করা হয়নি সংযুক্ত আরব আমির শাহী এবং ইরানের সংঘাতের কারণ নিয়ে। ব্রিক্সের জন্য সদস্য সৌদি আরবও বাগড়া দিয়েছিল যৌথ বিবৃতি প্রকাশে। এর আগে যৌথ বিবৃতি প্রকাশের একটা চেষ্টা করা হয়েছিল, তখন সৌদি আরব কিন্তু বাধা দিয়েছিল। কূটনৈতিক সূত্রের খবর, ভারতের কৌশলগত মিত্র এবং ব্রিক্সের সদস্য মিশর আগামী আসন্ন বৈঠকগুলিতে সুষ্ঠুভাবে করার জন্য নয়াদিল্লির পাশে থাকবে বলে ইঙ্গিত দিয়েছে। ইরান বেশ কয়েক সপ্তাহ ধরেই ভারতের উপরে চাপ তৈরি করছে ব্রিক্সের সভাপতি রাষ্ট্র হিসেবে আমেরিকা ইসরায়েলের একতরফা হামলার নিন্দা করে আনুষ্ঠানিক বিবৃতি দিতে। সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে চলছে ধারাবাহিকভাবে আলোচনা চলছে নয়াদিল্লি। দিনরাত কাজ করে চলেছেন জয়শঙ্করজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসলামাবাদ মধ্যস্থতায় ভূমিকা নেওয়ার পর ভারতেরও গতি বেড়েছে এ ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়ার। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমির শাহী সফরের সময় বিষয়টি নিয়ে সেই দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। আশা করা হচ্ছে ব্রিক্সের সূচনাকালীন সদস্য এবং শক্তিশালী রাষ্ট্র রাশিয়া এ ব্যাপারে ভারতের পাশেই থাকবে। রাশিয়া আগে কালকে রাত্রেই বলে দিয়েছে যে এই যদি প্রচেষ্টা হয় তাহলে পরে আমি ভারতের পাশেই থাকব। এই যে বিবৃতিটা সংযুক্ত আমির শাহীর, সম্ভবত উনি বিদেশমন্ত্রী, আমার নামটাও মনে নেই, আমি একবার আপনাকে ভিডিও দেখাচ্ছি।
Mr. Modi has a very, very good relationship with Iran. He's the biggest buyer of Iran's oil. Very simple. Very simple. I'm not saying any secrets. Very simple. One phone call from Mr. Modi will solve the problem. And I rely too much on the Indian leadership. মানে ভারতের ওপরে বিভিন্ন দেশগুলোর কতটা আস্থা এটাই তা প্রমাণ করে। যে আমি প্রথমেই বলেছিলাম একমাত্র ভারত এবং একমাত্র ভারত পারে এই ভয়ঙ্কর যুদ্ধ থামাতে। কারণ ইউরোপের দেশগুলো কিন্তু আমেরিকার পাশ থেকে সরে গেছে, কেউ আমেরিকার পাশে নেই। ন্যাটো প্রায় ভাঙার জায়গায় চলে এসছে, যার জন্য অত্যন্ত খুশি হচ্ছে ভ্লাদিমির পুতিন। কারণ ইউএসএসআর ভাঙার পর রাশিয়াকে দমিয়ে রাখার জন্য ওই ন্যাটো তৈরি করা হয়েছিল। ন্যাটোর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ন্যাটোর মানে খরচাপাতি নিয়ে প্রশ্ন তোলায় উনি বলেছেন আমি এত টাকা দেব না, ন্যাটো গোল্লায় যাক, আমার কোনো কাজে লাগে না। তাহলে পরে এখন ন্যাটোর যে এত বিপুল খরচ, সেই খরচ কিন্তু সামলানো মুশকিল। তাহলে ন্যাটো যদি ভেঙে যায় তাহলে রাশিয়ার যে মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, ইউক্রেনের দোরগোড়ায় তো ন্যাটোকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন এই আমাদের বাইডেন, তার জন্য বিলিয়নস অফ ডলার খরচা করেছিলেন, কিন্তু ইউক্রেনটা ধ্বংস হয়ে গেল। অর্ধেকের প্রায় 75% ইউক্রেন দখল করে নিয়েছে রাশিয়া এবং বলেছে আমি যেখানে দখল করেছি আর ছাড়বো না। ইউক্রেন গোটাটাই রাশিয়াকে গিলে নেবে বাকিটুকু। এইবারে তো মানে জেলেনস্কির পালানোর সময় হয়ে গেছে। এখন যখন ইউক্রেন একটাই ন্যাটো ভেঙে যাওয়ার মতো অবস্থায় এসছে, ইউক্রেন যখন শেষ হওয়ার জায়গায় এসছে, তখন রাশিয়া নিশ্চিন্ত হয়েছে এইবারেতে এই ঝামেলাটায় ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের এই ঝামেলাটা মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার। তাই গতকালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তার আগে এই যে ভিডিও, এই ভিডিও নিশ্চয়ই রাশিয়ার কাছে গেছে এবং নরেন্দ্র মোদীর কাছে তো এসছেই, নইলে পরে আমরা পেলাম কেউ নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে আমরা এই ভিডিওটা পেয়েছি। এখন আমি যে বারবার বলি না যে ভারতবর্ষ এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছে যেখানে অন্যান্য দেশগুলো তাকে বিশ্বাস করে, আস্থার মধ্যে রাখে যে ভারতবর্ষ একটা বন্ধু রাষ্ট্র হিসেবে যদি পাশে দাঁড়ায় তাহলে পরে কোনো দিনও সে বিট্রে করবে না। যেখানে যত গন্ডগোল হোক এসে কিন্তু আশ্রয় নেবে ভারতেই। কারণ ভারত, আমি বারবার বলেছি, ভারত আশ্রিতকে কখনো কিন্তু শত্রুর হাতে তুলে দেয় না, কখনো না, ইতিহাসে হয়নি। আজ পর্যন্ত দলাই লামা কিন্তু বসে আছে। চীন এত শক্তিধর, চীন 59 থেকে, তখন তো ভারতের শক্তিধর ছিল না, কিন্তু ভারতবর্ষ কিন্তু ওই দলাই লামাকে রেখেই দিয়েছে এইখানে। ফলে ভারতবর্ষের ওপরে যে বিশ্বাস পৃথিবীর ধীরে ধীরে জন্মাচ্ছে, সেই বিশ্বাসটা আরো তৈরি হবে যদি ঈশ্বরের কৃপায়, যদি এই যুদ্ধটার ওপরে কোনো রকম বিরতি টানার একটা উপায় ভারত খুঁজে বেড়াতে পারে, তাহলে বিশ্ব হবে স্থিতিশীল। আদারওয়াইজ বিশ্ব কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আগামী দিনগুলো দেখি, তার জন্য অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।